আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নারীর টানে বাড়ি ফিরছেন রাজধানীবাসী, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। ট্রেনের জন্য কমলাপুরের প্ল্যাটফর্ম জুড়ে হাজারো মানুষের অপেক্ষা। সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত সব বগি উদ্ধার। ২১ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু। চালক ও সহকারী সাময়িক বরখাস্ত। জমজমাট রাজধানীর বিপণী বিতানগুলো। পরিবার নিয়ে পছন্দের পোশাক কিনছেন ক্রেতারা। বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরাও। মধ্যপ্রাচ্য সংকটে শ্রম বাজার ও প্রবাসী আইনি অনিশ্চয়তা। নতুন বাজার খোঁজার পরামর্শ বিশ্লেষকদের। এবং ইরানে হামলার হুমকি সৌদি আরবের। কাতারের শিল্পাঞ্চলে তেহরানের হামলা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল থেকে নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। যাত্রীদের মধ্যে রয়েছে স্বস্তির ছাপ, তবে তাদের অভিযোগ কিছু কিছু বাস নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করছে। যদিও বিষয়টি অস্বীকার করছেন পরিবহন সংশ্লিষ্টরা। রাজধানীর সব বাস টার্মিনালগুলোতে নজরদারি রেখেছেন বিআরটি এর মনিটরিং টিম। $350 চাই, 300 টাকা চাই। আমরা আগে আসা যাওয়া করেছি 180 টাকা, 150 টাকায় গেছি। আমি যাব হচ্ছে কুড়িগ্রাম, আরবি ট্রাভেলসের কাছে আসলাম। এরা হচ্ছে 1200 টাকা মালিক চালান, একদম উঠলে ওঠেন না উঠলে নাই। 180 টাকা করে আগে ছিল, এখন ঈদের বাজার রাতের চাপ, এখন বলতে 300 টাকা, তারপরে গাড়ি নাই। যে রোডের গাড়ি 180 টাকা ভাড়া, সে 500 টাকায় যেতেছে। সারাদিন আমরা এটার পিছিয়ে আছি, এক টাকাও বাড়তি নিতে পারবো। বাইরে কি করে আমরা এটা কন্ট্রোল করতে পারবো? এদিকে গত কয়েকদিনের তুলনায় আজ বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ বেড়েছে। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছেন আমাদের সহকর্মী জামিল হাসান শান্ত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শান্ত, আপনি আমাদের জানাবেন গাবতলী বাস টার্মিনালে সার্বিক চিত্র কেমন দেখছেন এবং শিডিউল ও ভাড়া নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা? মীরা, সকালের তুলনায় কিন্তু বর্তমানে গাবতলী বাস টার্মিনাল এখন অনেকটাই ফাঁকা। এখন যাত্রীদের সংখ্যা রয়েছে টার্মিনালে, তবে সকালে কিন্তু ব্যাপক ভিড় ছিল টার্মিনালে, যেহেতু গতকালকে গার্মেন্টস সব কিছু বন্ধ হয়ে গিয়েছে। আজকে সকাল থেকে কিন্তু উত্তরবঙ্গের একটি চাপ রয়েছে, তবে পর্যাপ্ত গাড়ি না থাকায় কিন্তু যাত্রীরা বেশ বিপাকে পড়েছে। দেখা গিয়েছে সিটি সার্ভিসের যে সকল বাসগুলো রয়েছে সেগুলোও কিন্তু উত্তরবঙ্গে সার্ভিস দিয়েছে, বগুড়ায়, রংপুর, এরকম কিন্তু যেগুলো সিটি সার্ভিসের ছোট ছোট লোকাল বাস সেগুলো কিন্তু যাত্রী বহন করেছে এবং সেগুলোতেও কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের যে অভিযোগ সেটি কিন্তু আমরা যাত্রীদের কাছে পেয়েছি। যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন 900 টাকার ভাড়া 1600, 1700, 1800 এবং 1000 টাকার ভাড়া 2000, 2400, 2500 টাকা পর্যন্ত কিন্তু তাদের থেকে নেওয়া হয়েছে। তবে এখানে যারা মনিটরিং টিম এখানে গঠন করা হয়েছে বিআরটি এর পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে, তারা আমাদেরকে জানিয়েছেন তারা এমন কোনো অভিযোগ দেখেননি এই পর্যন্ত। তবে তারা সর্বদা এই সকল অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছে। অন্যদিকে আমরা কিছুক্ষণ আগে মহাখালী বাস টার্মিনালেও গিয়েছিলাম, সেখানে চিত্র আমরা দেখেছি সেখানে কিন্তু ভাড়া অতিরিক্ত আদায়ের অভিযোগ না থাকলেও সেখানে কিন্তু পর্যাপ্ত গাড়ি নেই, যার কারণে কিন্তু ঘন্টার পর ঘন্টা যাত্রীরা সিরিয়ালে থেকেও কিন্তু টিকিট পাচ্ছেন না। আমরা যাত্রীদের সাথে কথা বলে জানতে পেরেছি প্রায় 5-6 ঘন্টা লাইনে দাঁড়িয়েও কিন্তু তারা টিকিট পাননি, কাঙ্ক্ষিত সেই টিকিট। তাই বলে কিন্তু ময়মনসিংহে যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বিপাকে পড়েছেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু দীর্ঘ যানজট আছে, যেই যানজটের ফলে কিন্তু গাড়িগুলো তাদের শিডিউল মোতাবেক কিন্তু গাবতলী টার্মিনালে আসতে পারছেন না এবং তার জন্যই কিন্তু এখানে শিডিউল বিপর্যয় হচ্ছে। দেখা যাচ্ছে মানুষ ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকছে। আমার পেছনে যে যাত্রীগুলো দেখছেন অনেকেই কিন্তু সকালে এসেছে, এখনও কিন্তু বসা, তাদের শিডিউল মোতাবেক গাড়ি আসেনি। কিন্তু সবচেয়ে যাত্রীদের বড় অভিযোগ যেটি রয়েছে, টিকিট কাউন্টারে না থাকলেও কিন্তু টিকিট রাস্তায় পাওয়া যাচ্ছে। ড্রাইভার, হেল্পার এবং গাড়ির যে স্টাফরা রয়েছে তাদের কাছে কিন্তু পর্যাপ্ত টিকিট রয়েছে এবং সেগুলোর মূল্য কিন্তু দ্বিগুণ প্রায়। সেই দ্বিগুণ মূল্য দিয়েই কিন্তু আসলে যাত্রীরা টিকিট কাটছেন, যেহেতু ঈদের আনন্দ এবং এই ঈদের আনন্দ বাবা মায়ের সাথে কাটাবেন, গ্রামের বাড়িতে কাটাবেন, তার জন্যই কিন্তু তাদের এত কষ্ট করে দ্বিগুণ ভাড়া দিয়েই কিন্তু তারা গ্রামের বাড়িতে যাচ্ছেন। মীরা, এই ছিল আমার কাছে ঈদ যাত্রার সর্বশেষ পরিস্থিতি গাবতলী থেকে। শান্ত, আপনাকে ধন্যবাদ। ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ।
এতে যমুনা সেতুর পূর্ব থেকে রাবনা বাইপাস পর্যন্ত দীর্ঘ প্রায় ২০ কিলোমিটার জুড়ে ধীর গতিতে গাড়ি চলাচল করছে। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজউদ্দিন জানান, মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। রাতে একাধিক গাড়ি সেতুর উপরে বিকল হওয়ায় যানবাহনের গতি কিছুটা কম ছিল। ঈদ যাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এদিকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়তি ভাড়ায় ট্রাকে, মোটরসাইকেলে বাড়ি ফিরছে মানুষ। ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে সড়কে টহলে রয়েছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। একটি দুর্ঘটনা কান্নায় পরিণত হয়েছে উত্তরবঙ্গগামী ট্রেন যাত্রীদের। লন্ডভন্ড হয়েছে শিডিউল, ৬ থেকে ৮ ঘন্টা দেরিতে ছাড়ছে ট্রেন। রেলের অব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা। এদিকে বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় নীলসাগর এক্সপ্রেসের চালক ও সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ধরতে হবে গাড়ি, যেতে হবে বাড়ি, স্টেশনে আসতে হবে তাড়াতাড়ি। তবে প্ল্যাটফর্মে ঢুকে মন খারাপ উত্তরবঙ্গের যাত্রীদের। ট্রেনের বিলম্ব ৬ থেকে ৮ ঘন্টা। পাঁচ ঘন্টা দেরি করে নীলসাগর এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢুকতেই ট্রেনে উঠতে হুড়োহুড়ি। টিকিট না পাওয়ার কারণে যদি আমরা বগিতে যাই হয়তো অনেকজনের সমস্যা হতে পারে, এজন্য আর কি আগাভাগা আমরা ছাদে উঠছি। সিটও নাই ভিতরে, কষ্ট করে এখন উপরে যাইতে হইতাছে রিস্ক নিয়ে। ট্রেনের বগির ভেতরেও গাদাগাদি। ঈদ যাত্রার শুরুটা মোটামুটি ভালো হলেও শেষ দিকের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ যাত্রীরা। ভিতরে প্রচন্ড পরিমাণে ক্রাউড, যাওয়ার কোনো আমি যে দাঁড়াইতেছি আমি সামনে দুর্ঘটনা করতে পারি এর কোনো গ্যারান্টি নেই আমার। রেলের থেকে সে কাঙ্ক্ষিত সেবাটা কোনোবারই পায় না। কোনো ফ্যান ট্যান ছাড়ে নাই, খুব কষ্ট। এটা অনেক কষ্টের, ছোট বাচ্চা নিয়ে খুব ভোগান্তি। বুধবার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়। ঈদের সময় কেন এমন গাফিলতি, সেই প্রশ্ন যাত্রীদের। এর ব্যাখ্যা দিয়েছে রেল কর্তৃপক্ষ। আমাদের বুক স্পিডে যাই, এখানে তো ভুল নাই। বুক স্পিডে গেলে যদি কোনো ত্রুটি না থাকে তো করবে না। 400 গজ দূরত্বে যদি আমরা কোনো কিছু দেখতে পারি পরিষ্কার, সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল করতে পারবো। ড্রাইভার এবং স্টেশন মাস্টার যে দুজনের কারণে এই ঘটনাটি ঘটেছে, আমরা দুজনকে কিন্তু অলরেডি আইনের আওতায় এবং পানিশমেন্ট দেওয়া হচ্ছে, তদন্ত করা হচ্ছে। তারা যারাই জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং তাদেরকে শাস্তি দেওয়া হবে। ঈদ উপলক্ষে কমলাপুর থেকে প্রতিদিন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে 66টি ট্রেন। ঈদের সময় ট্রেনে প্রতিদিন 70 থেকে 80 হাজার মানুষ ঢাকা ছাড়েন। ভোগান্তি আগের চেয়ে অনেকটা কমেছে, তবে ট্রেনের সংখ্যা বাড়াতে পারলে আরও বেশি মানুষ যেতে পারতেন বলে মনে করছেন যাত্রীরা। মাহবুব কবির চপল, ATN বাংলা, কমলাপুর স্টেশন, ঢাকা। দীর্ঘ 21 ঘন্টা পর স্বাভাবিক হলো সান্তাহার পার্বতীপুর রুটে রেল চলাচল। পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস চলাচলের মধ্য দিয়ে স্বাভাবিক হয় রেলপথটি। দুপুর 12টায় সান্তাহার জংশনে পৌঁছায় রূপসা এক্সপ্রেস। বুধবার দুপুরে বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত হয় নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি। দীর্ঘ 21 ঘন্টার উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে সান্তাহার পার্বতীপুর রেলপথ বন্ধ থাকায় চরম বিপাকে পড়েন ঈদে ঘরমুখো মানুষ। স্বাভাবিক হওয়া যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। শেষ মুহূর্তের কেনাকাটায় জমজমাট রাজধানীর বিপণী বিতানগুলো। পরিবার নিয়ে পছন্দের পোশাক কিনছেন ক্রেতারা। বেচা বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরাও, তবে দাম কিছুটা বেশি, এমনটাই অভিমত অধিকাংশ ক্রেতাদের। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। আর একদিন পরেই ঈদ, যে কোনো উৎসবের বাড়তি আনন্দ বয়ে আনে কেনাকাটা। তাই নিজের ও পরিবারের সদস্যদের পছন্দের পোশাক কিনতে রাজধানীর নিউ মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড়। দাম সাধ্যের মধ্যে হওয়ায় বেশিরভাগ ক্রেতা ভিড় করেন নিউ মার্কেটে। তবে এবারে দাম কিছুটা বেশি বলে জানান ক্রেতারা। সব জিনিসেরই দাম বেশি, এই কারণে কেনাই যায় না। না নিছি ওই যে বাচ্চার জন্য আপনার নিছি টপস আর এক প্যান্ট আলাদা আলাদা। বড় বোন যা কিনে দেব, মা যা কিনে দেব তাতেই দাম বেশি, পোলা প্যান্টের কাপড় চোপড় অনেক বেশি, তারপরও কিনা লাগছে। তুলনামূলকভাবে আকাশচুম্বী, আমাদের স্বাদ এবং সাধ্যের বাইরে। তারপরও যতটুকু সাধ্যের ভিতরে আছে চেষ্টা করতেছি।
বাচ্চার জন্য মোটামুটি আগেই কেনা শেষ, তারপর আজকে আসছি টুকিটাকি কেনার জন্য। তো মেয়ের জন্য জামা নিলাম আর ছেলের জন্য টুকিটাকি কাপড় নিছি। আছে মোটামুটি নিজের আয়ত্তের মধ্যেই আছে, তেমন ই হয়নি। বিক্রেতারা বলছেন দাম কিছুটা বাড়তি হলেও বেচা বিক্রিতে খুশি তারা। এটা রহমতের মাস, মাশাআল্লাহ বেচা কিনি ভালো। গতবার যে একটা বেচা কিনি ছিল তার থেকে অনেক কাস্টমার, বিশেষ করে আমাদের রাতে 3টা-4টা পর্যন্ত কাস্টমার থাকে। আমাদের এই বেগে ফার্সিগুলো আর গারারাগুলো বেশি চলছে। বাচ্চাদের প্রোডাক্টগুলো আছে না এখানে, এগুলো চলতেছে মোটামুটি ভালো, একদম ভালো। দাম কিছুটা বাড়তি থাকলেও ঈদ উপলক্ষে সাধ্যের মধ্যে পছন্দের পোশাক কিনতে পেরে আনন্দিত অনেকেই। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় ঈদগাহ ঈদের নামাজ আদায় শেষে সকাল 10টা থেকে সরকারি বাসভবন যমুনায় বিশিষ্ট ব্যক্তি সহ আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। জানান, গুলশানের বাসায় স্বাচ্ছন্দ্য বোধ করার আপাতত স্থায়ীভাবে যমুনায় উঠছেন না তারেক রহমান। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের যমুনা পরিদর্শন শেষে তথ্য জানান প্রেস সচিব। ঈদের দিনে আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে আসছেন। এখানে দেশি বিদেশি, তারপরে আপনার রাজনৈতিক, তারপরে আপনার বিশেষ ব্যক্তিত্ব, তারপরে আপনার সামাজিক, তারপরে বিভিন্ন সংগঠন, সামরিক বেসামরিক সব লোকজনের সাথেই এখানে মিলিত হবেন এবং ঈদ আনন্দ ভাগাভাগি করবেন। এবং এখানে যৎসামান্য আপ্যায়নের ব্যবস্থা থাকবে, আপ্যায়ন করাবেন জনাব তারেক রহমানের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। জাতীয় ঈদগাহে নামাজ শেষ করে এখানে 10টা হবে আমাদের মূল প্রোগ্রামটা। জনাব তারেক রহমান উনি কিন্তু গতকালকে ছুটির দিনে সারা দিন অফিস করেছে। মধ্যপ্রাচ্যের সংকট যতই দীর্ঘায়িত হচ্ছে ততই শ্রম বাজার ও প্রবাসী আয় নিয়ে অনিশ্চয়তা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ অবস্থায় ফ্লাইট বাতিলের কারণে দেশে আটকে পড়া কর্মীদের বিদেশ যেতে বিকল্প ব্যবস্থা গ্রহণ ও নতুন শ্রম বাজার খোঁজার পরামর্শ তাদের। একই সাথে যুদ্ধ শেষে ক্ষতিগ্রস্ত আরব দেশগুলোর পুনর্গঠনে চাহিদা অনুযায়ী কর্মী পাঠাতে সরকারকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বাংলাদেশের জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় বাজার মধ্যপ্রাচ্য। সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যে গেল 20 বছরে কর্মসংস্থান হয়েছে 1 কোটিরও বেশি প্রবাসী কর্মীর, যাদের পরিশ্রমে দেশে এসেছে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা। তবে ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটের যুদ্ধ অনিশ্চয়তায় ফেলে দিয়েছে বাংলাদেশের এই রমরমা শ্রমবাজারকে। রেমিটেন্স প্রবাহের ক্ষেত্রে সামনের দিনগুলোতে কিছুটা হলে অনিশ্চয়তা তৈরি হতে পারে। যারা সেখানে আছেন তারা এক ধরনের অনিশ্চয়তার কারণে যে পরিমাণে তারা প্রেরণ করেন সেটা নাও করে কিছু তাদের হাতে দীর্ঘমেয়াদে তারা রেখে দিতে পারেন। প্রায় 1.5 লাখ বা আরও বেশি বাংলাদেশি মাইগ্রেন্ট যারা বিদেশে গিয়ে রেমিটেন্স পাঠাতে পারতেন তারাও আসলে আটকা পড়েছেন এবং সেটা তাদের পরিবারের জন্য একটা দুশ্চিন্তার কারণ। ঋণ করে টাকা দিয়ে ফেলেছেন কিন্তু এখন পর্যন্ত সেই অর্থ প্রেরণের কোনো সুযোগ পাচ্ছে না। শ্রমবাজার বিশ্লেষকদের মতে প্রবাসী আয় নিয়ে আপাতত দুশ্চিন্তা না থাকলেও দিন দিন বাড়ছে এসব দেশে কর্মী পাঠানো নিয়ে শঙ্কা। এই 15 তারিখ পর্যন্ত আমাদের রেমিটেন্সের প্রবৃদ্ধির হার 47%। আমাদের শঙ্কার জায়গাটা হচ্ছে যদি এই যুদ্ধ দীর্ঘায়িত হয়, যদি আমাদের কর্মীরা সেখানে চাকরি হারায়, যদি আমাদের নতুন কর্মীরা যেতে না পারে, তখন ভবিষ্যতে একটা চ্যালেঞ্জ তৈরি হতে পারে। এখন দীর্ঘদিন থেকে ব্যাংকগুলো বন্ধ। যেসব বৈদেশি কর্মীরা তারা যদি ব্যাংকের মাধ্যমে লিগ্যাল প্রসেসে তাদের রেমিটেন্স পাঠাতে চায় তারা কিন্তু পাঠাতে পারবে না। এক্ষেত্রে কিন্তু হুন্ডিকে উস্কে দেওয়া হবে। ব্যাংকগুলোর এই সহযোগিতা করবার কোনো সুযোগ আছে কি না, যে এই সময় যদি কোনো রেমিটেন্স আসে সেই রেমিটেন্স বিশেষ ব্যবস্থাপনায় তারা সেই কর্মীর আত্মীয়স্বজনের কাছে পৌঁছে দিবে। যদিও এই অস্থিরতা ও শঙ্কার মাঝেও মধ্যপ্রাচ্য ঘিরে নতুন সম্ভাবনা দেখছেন তারা। যুদ্ধ পরিস্থিতি যখন একটা শিথিল অবস্থায় আসবে, সুযোগ তৈরি হবে আরও কর্মী নেবাকে। সেখানে কনস্ট্রাকশন করা লাগবে, সেখানে এই কয়েকদিন যে কাজ বন্ধ ছিল সেই কাজগুলো করা লাগবে। ওই সুযোগটা কাজে লাগানোর জন্য আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে কাজ শুরু করেছে। অতি দক্ষ কর্মী আমরা কীভাবে পাঠাতে পারি, আমরা কীভাবে একজন ভালো কার্পেন্টার পাঠাতে পারি, একজন প্লাস্টারার পাঠাতে পারি, একজন ওয়েল্ডার পাঠাতে পারি, একজন ফ্লকলিফট ড্রাইভার পাঠাতে পারি, তাহলে কর্মী প্রেরণের যে ঘাটতি ছিল সেই ঘাটতিটা আমরা পুষিয়ে নিতে পারবো। নতুনভাবে যারা যাচ্ছেন তাদের যাবার ব্যবস্থাটি করে দেওয়া এবং এক্ষেত্রে প্রয়োজন বোধে এয়ারলাইনগুলোর সঙ্গে বিশেষ আয়োজন করা বা ভাড়া করা বিমানেও যদি তাদেরকে পাঠিয়ে দেওয়া যায় সেটা দেখা। একই সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদের আসলে সংশ্লিষ্ট
সংশ্লিষ্ট জিসিসি কান্ট্রিগুলোর সঙ্গেও যোগাযোগ রাখা, কি ধরনের কাজের সুযোগ রয়েছে, পূর্ব প্রস্তুতি থাকলে যখনই এই দেশগুলো ওই ধরনের কোনো সংস্কার কার্যক্রমে হাত দেবে যাতে দ্রুত বাংলাদেশ সেই অনুযায়ী রেসপন্স করতে পারে। মধ্যপ্রাচ্যে সংকটের মধ্যেও গত 15 দিনে দেশে প্রবাসী আয় এসেছে 221 কোটি মার্কিন ডলার। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ইরানে হামলার হুমকি দিয়েছে সৌদি আরব, তবে এই হুমকিকে পাত্তা দিচ্ছে না তেহরান। এদিকে ইরানকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। যুদ্ধের তৃতীয় সপ্তাহেও দেশটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী। আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েতের মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে তেহরান। বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। তেহরান সহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী। তবে থেমে নেই তেহরানও। বড় ধরনের হামলা হয়েছে সৌদি আরব ও কাতারের জ্বালানি স্থাপনাগুলোতে। বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র কাতারের রাস নাফালে ব্যাপক ক্ষতি হয়েছে ইরানের হামলায়। আগুনে পুড়ে গেছে স্থাপনাটি। এটি কাতারের প্রধান LNG প্লান্ট হিসেবে কাজ করে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেনগুনিয়ে থাকা 3টি বেসরকারি উড়োজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি উড়োজাহাজে আগুন ধরে যায়। ইরান জুড়ে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টা হামলা। বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র ইরানের দক্ষিণ পার্শ্বেও হামলা চালানো হয়েছে। এই হামলায় বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বেড়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে মিত্র দেশগুলোকে পাশে পাচ্ছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে ইরানের শীর্ষস্থানীয় নেতাদের হত্যা করতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মাসুদ রানা, ATN বাংলা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। এবার রান্নার অন্যতম উপাদান গোলমরিচ এখন চাষ হচ্ছে পাহাড়ের জেলা খাগড়াছড়িতে। দীর্ঘদিন পরীক্ষামূলকভাবে চাষ করে সফলতা পাওয়ার পর এবার উৎপাদন বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় এই অর্থকরী মশলাটি পাহাড়ি জনগোষ্ঠীর অর্থনৈতিক চিত্র বদলে দিতে পারে, এমনটাই আশাবাদ কৃষি বিজ্ঞানীদের। এবার আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেল ও গ্যাসের দাম। প্রতি ব্যারেল তেলের দাম আবারও $110 মার্কিন ছাড়িয়েছে। বিবিসি জানিয়েছে সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে $112 পৌঁছায়, যা গত মঙ্গলবারের তুলনায় অন্তত 5% বেশি। পরে দাম কিছুটা কমে $110 মার্কিন নামে। এদিকে বেড়েছে গ্যাসের দামও। যুক্তরাজ্যে গ্যাসের বেঞ্চমার্ক দাম প্রায় 6% বেড়ে প্রতি থার্ম 143.53 পেন্সে ওঠে। এবার খেলার খবর। ফুটবলের ইতিহাসে আরেকটি মাইল ফলক স্পর্শ করলেন মহাতারকা লিওনেল মেসি। ক্যারিয়ারের 900তম গোল করে নতুন ইতিহাস গড়েন এই আর্জেন্টাইন তালিসম্যান। কিন্তু দলকে জেতাতে পারেননি। ন্যাশভিলের সঙ্গে ড্র করে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নিয়েছে ইন্টার মায়ামি। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের রাউন্ড অফ 16-এর দ্বিতীয় লেগে ন্যাশভিলে SCর সঙ্গে 1-1 গোলে ড্র করে মায়ামি। প্রথম লেগে তাদের ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছিল। আওয়ে গোলের নিয়মে অনুযায়ী পরবর্তী পর্বে উঠে যায় ন্যাশভিল। ফলে হতাশা নিয়ে টুর্নামেন্ট শেষ করতে হয় মেসি সুয়ারেসদের। তবু লিওনেল মেসির এই 900 গোলের কীর্তি ফুটবল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নারীর টানে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। ট্রেনের জন্য কমলাপুরের প্ল্যাটফর্ম জুড়ে হাজারো মানুষের অপেক্ষা।
সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত সব বগি উদ্ধার, 21 ঘন্টা পর ট্রেন চলাচল শুরু, চালক ও সহকারী সাময়িক বরখাস্ত। জমজমাট রাজধানীর বিপণী বিতানগুলো, পরিবার নিয়ে পছন্দের পোশাক কিনছেন ক্রেতারা, বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরাও। মধ্যপ্রাচ্যের সংকটে শ্রম বাজার ও প্রবাসী আয় নিয়ে অনিশ্চয়তা, নতুন বাজার খোঁজার পরামর্শ বিশ্লেষকদের। এবং ইরানে হামলার হুমকি সৌদি আরবের, কাতারের শিল্পাঞ্চলে তেহরানের হামলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।